বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা আসলে হয়তোবা অতটা সরাসরি আমাদের লাগতেছে না, কিন্তু ইন দ্য লং রান যখন আমরা আরও ভালো ডিটেলসে মানে প্রত্যেকটা জিনিস বুঝতে যাব তখন কিন্তু আসলে এগুলো লাগবে। তো আমরা দেখেন যখন ব্যবসা শুরু করি আমরা কিন্তু দেখবেন যে দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসা করতে পারি। একটা কেমন মনে করেন যদি গুগল কিংবা মাইক্রোসফটের কথা বলা হয়, বলে তো এরা কি নিজের টাকায় ব্যবসা করে নাকি হচ্ছে যারা অন্য সময় শেয়ারে ইনভেস্ট করছে তাদের টাকায় ব্যবসা করে? শেয়ারে ইনভেস্ট করছে তাদের টাকায় ব্যবসা করে। এবং দেখবেন যেমন আপনার মাইক্রোসফট বিল গেটসের এই যে আপনার ডিভিডেন্ড মানে তো বোঝেন লভ্যাংশ না, এই আপনারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কাজ যদি করেন তাহলে দেখবেন যে মাইক্রোসফটের কিন্তু অনেক ক্যাশ টাকা ছিল। ক্যাশ মানে তো বোঝেন যে ক্যাশ মানি কত। তো মাইক্রোসফট কোম্পানির ক্যাশ মানি যখন বেশি ছিল তখন ওরা ওদের লভ্যাংশ ওদের শেয়ার হোল্ডারদের একবার লভ্যাংশ ঘোষণা করে সবচেয়ে বেশি। তো তখন এমন হয় যে আমেরিকার যে টোটাল এক্সপেন্ডিচার এটা দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট সামথিং পয়েন্ট সামথিং হচ্ছে বেড়ে গেছে। যে মাইক্রোসফট কোম্পানি তাদের লভ্যাংশ যখন সাধারণ শেয়ার হোল্ডারদের ভিতরে দিয়েছে তো তখন এটা আসলে অনেক বেশি দিয়েছে। এখন ওভারঅল তার তো অনেক ইনকাম, এই ইনকামটা যখন পুরো অর্থনীতির ভিতরে আসছে তখন দেখা যাচ্ছে মানুষের পকেটে যখন টাকা থাকে তখন কিন্তু মানুষ খরচ করতে উদ্বুদ্ধ হয়। যে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি হয়তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, হয়তো একটা জামার দোকানে ঢুকে একটা জামা নিতে পারবেন, কিন্তু একটা মোবাইলের দোকানে নিচ্ছেন হয়তো একটা নতুন একটা মডেল আসছে দেখবেন একটা মোবাইল কেনার ইচ্ছা চলে আসতেছে, কিন্তু আপনার পকেটে কিন্তু টাকা না থাকলে ইচ্ছাটা সহজে আসবে। তো তখন হলো কি যে মাইক্রোসফটের যখন কিন্তু লভ্যাংশ ঘোষণার পরে আমেরিকার এক্সপেন্ডিচারটা অনেক মানে ভালো একটা চেঞ্জ ওই মুহূর্তে কিন্তু একটা ধাক্কা লাগলো, মানে পরিবর্তনের দিক থেকে। ওই বছর দেখা যাচ্ছে যে তাদের টোটাল চেঞ্জের মাত্রা প্রায় পয়েন্ট সামথিং বেড়ে গেছে। এটাও কিন্তু আসলে পয়েন্ট সামথিং মানে অনেকটা। তো আমাদের এই যে ডিভিডেন্ডের বিষয়টা এটা আসতেছে কিন্তু শেয়ার থেকে। এবং আপনি যখন মনে করেন ব্যবসা শুরু করতে যাবেন তখন হয়তো বা কি আপনি পাবলিক কোম্পানি করেন বা প্রাইভেট কোম্পানি করেন, এখান থেকে শেয়ার ইনভেস্টে যাবেন, অথবা আর একটা পদ্ধতি কি আছে, লোন আছে। এখন বলুন তো এই দুইটার ভিতরে পার্থক্য কি? আমরা কি যেতে পারি? শেয়ারে যেতে পারি না? এখন শেয়ারে আমরা কিভাবে যেতে পারি? হতে পারে পাবলিক আর প্রাইভেট কোম্পানি, তাই না? কোম্পানিতে দুইটা, আমরা একটা শেয়ারে যেতে পারি আর একটা কোন ভাবে আমরা টাকা গ্রহণ করতে পারি, লোন নিতে পারি। আর একটা হচ্ছে কি আমাদের নিজস্ব কিছু যদি থাকে, তাই না? এই তিনটা থেকে আমরা নিতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো এই তিনটার ভিতরে আসলে ডেফিনেটলি কোনো পার্থক্য আছে? আমাদের নিজেদেরকে বাড়িয়ে দিলাম, হ্যাঁ, মানে আমরা ধরলাম যে হয়তো এই মুহূর্তে আমরা নিজেদের টাকা নাই বা নিজেদের টাকায় ব্যবসা করবো না, সেক্ষেত্রে বলুন তো মানে যে শেয়ারে আমরা ইনভেস্ট করতেছি বা শেয়ারে ব্যবসা শুরু করতেছি আর লোন নিয়ে ব্যবসা শুরু করতেছি, এই দুটোর ভিতরে বেসিক পার্থক্যটা কি? স্যার ডিফারেন্স হচ্ছে যখন আমরা লোন নিয়ে বিজনেস করবো তখন ওদেরকে ফিক্সড একটা সুদ বা ইন্টারেস্ট দিতেই হবে। আর শেয়ার যখন হবে ওদেরকে প্রফিট বা ডিভিডেন্ড দিব, যতটুকু হবে সেটার পার্সেন্টেজ হিসেবে হচ্ছে আমরা দিব, যদি প্রফিট না হয় সেক্ষেত্রে দিব না। হ্যাঁ, আমাদের লোনের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপেন্সটা ফিক্সড, আমাদের প্রফিট হোক বা না হোক আমাদের কিন্তু দেখার কোনো উপায় নাই বা আমাদের কোনো দিকে তাকানোর উপায় নেই। কিন্তু যখন আমরা শেয়ারে ইনভেস্ট করতেছি তখন কিন্তু দেখবেন আমাদের প্রফিট না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ডিভিডেন্ড নিচ্ছি না। তো এই বিষয়টাই হচ্ছে মূল পার্থক্য। এবং দেখবেন বড় বড় যেসব কোম্পানি তারা কিন্তু কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে বলেন তো? শেয়ারের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কারণ কি? কারণ হচ্ছে তারা শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করছে এবং দেখবেন শেয়ার করে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, শেয়ার মার্কেটে কিন্তু আমাদের খরচটা কম আসতেছে, তাই না? কারণ হচ্ছে কি আমাদের লোনে যেমন 10% ইন্টারেস্ট, আমরা হয়তো যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিই তার 10% দিতেই হবে, কিন্তু আমাদের শেয়ারের ক্ষেত্রে এরকম কিছু নাই। শেয়ারের ক্ষেত্রে আছে, যদি আমরা কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারে একটা নির্দিষ্ট রেট উল্লেখ থাকে, সেটা প্রফিট হোক বা না হোক সেটা কিন্তু কিউমুলেটিভ হতে 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 জমা থাকে। তো আমরা সাধারণ যদি কমন স্টক ধরি সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো
বিষয়। এবার দ্বিতীয় বিষয়টা হলো দেখুন ইন্ডেক্স মানে বোঝেন? সূচি। হ্যাঁ, সিম্পলি ভাবে সূচি বলে, কিন্তু ইন্ডেক্স যখন আমরা বের করি, যেমন মনে করেন প্রাইস ইন্ডেক্স আমরা পড়ছি না, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তারপরে হচ্ছে শেয়ার মার্কেটে দেখবেন ওখানে কিন্তু একটা ইন্ডেক্স দেয়, যে ইন্ডেক্স এত এত, যেমন ইন্ডেক্স হয়তো বা কত দিতে পারে, হয়তো মনে করেন যে ইনভেস্ট হয়তো বা 11.50 সরি 11.50 বা 11.5, অথবা মনে করেন যে ইন্ডেক্স হয়তো বা 13, অথবা ইন্ডেক্স হয়তো বা 12। এই অর্থটা বোঝেন আসলে ইন্ডেক্সটা কি? তো মান নির্দেশ করে। মান তো ঠিকই, মান তো আমরা মনে করেন এটা তো কনস্ট্যান্ট না, মানে 12 13 এটা হয়তো বা 12টা টাকা বা 12টা আম, কিছু না কিছু মান কিন্তু আসে, কিন্তু শেয়ারের মূল্য কাছাকাছি আমি এক্স্যাক্টলি বলে ইন্ডেক্স মানে হচ্ছে আর একটু মানে স্পেসিফিক আসা লাগবে। কি বলেন তো কি হতে পারে? মনে করেন একজন যারা হচ্ছে যে কাঁচা বাজার দেয়, কাঁচা বাজার চিনেন? কাঁচা বাজারে প্রত্যেকদিন দাম চেঞ্জ হয় না? যেমন আজকে কাঁচা মাছের দাম 300 টাকা, পরের দিন 1200 টাকা, তারপরের দিন 50 টাকা। তো কাঁচা বাজার কি হয়, সবসময় ফ্লাকচুয়েট করতেছে না? আবার কাঁচা বাজারের জিনিসগুলো কিন্তু এরকম না, না হলেই না, কিন্তু কাঁচা বাজারের জিনিসের দাম কিন্তু দেখবেন কিন্তু রেগুলার বাড়তেছে। আবার আপনি পেঁয়াজ কিনতে যাচ্ছেন, দেখবেন পেঁয়াজের কেজি হয়তো নর্মালি 80 টাকা বা 120 টাকা। আবার দেখেন কখনো যদি সংকট হয় তখন 400 টাকা 500 টাকাও কেজি হয়ে যাচ্ছে। আদার দাম দেখেন, এরকম দেখবেন প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তা আমরা যদি মনে করেন এরকম কিছু আর কি কি করি, কিছু মানে আইটেম ধরি, আমরা মনে করেন আইটেম, প্রথমে একটা আইটেম ধরলাম, এটা মনে করেন পেঁয়াজ, এটা মনে করেন আগে দাম ছিল কত টাকা, মনে করেন আমরা গতকালের দাম আর আজকের দামের ভিতরে একটা পার্থক্য যদি আমরা করি, তাহলে দেখুন তো প্রথম দিন দাম ছিল মনে করেন হচ্ছে 130 টাকা করে, আর তারপরের দিন মনে করেন দাম হলো মনে করেন 150 টাকা। তাহলে দেখেন তো এই দাম বাড়ছে কত টাকা? 20 টাকা না? এখন বলেন তো এটা তাহলে কত পার্সেন্ট বাড়লো, এটা বলতে পারেন? 20%। এই তাহলে কত? 20 ডিভাইডেড বাই 130 গুণ 100 কত হয়? দেখেন তো কত আসে? স্যার 15.38। আমরা ধরলাম 15%। 15% বাড়ছে না? বাড়ছে। আমরা হয়তো মনে করেন এর সাথে পেঁয়াজের সাথে সাথে আমরা হয়তো বা রসুন মানে গার্লিক বা অনিয়ন অন্য কিছু ধরলাম, আমরা হয়তো বা এটা ধরলাম, এটা বাড়ছে কত পার্সেন্ট? 7%। আমরা তৃতীয় যে কোনো একটা আইটেম ধরলাম, ওইটা মনে করেন বাড়ছে কত পার্সেন্ট? 10%। এরকম ভাবে মনে করেন আমাদের প্রত্যেকটা জিনিসের দামই হয়তো বা বাড়ছে, এটাও বাড়ছে মনে করেন হয়তো বা 12%। তাহলে আমাদের টোটাল আইটেম কয়টা দেখুন তো, প্রায় একটা আইটেম নিয়ে 5 নম্বর আইটেম, এটা বাড়ছে মনে করেন 22%। তাহলে দেখেন ওভারঅল আমাদের প্রত্যেকটা আইটেম বাড়ছে না? এখন কিছু আইটেম যদি কমতো তাহলে হয়তো আমরা সেগুলো ম্যানেজ করে দিতাম, ঠিক আছে, যে এটা এত পার্সেন্ট বাড়ছে এত পার্সেন্ট কমছে। তো এইবার হচ্ছে কি আমরা এবার যদি যোগ করি, মানে ওভারঅল যেভাবে বাড়তেছে, ওভারঅল এটা ছিল কত? 15% না? এই সবগুলো যোগ করুন তো, 15 আর 7 কত? 22, 22 আর 10 32, 32 আর 10 44, 44 আর হচ্ছে 64, 64 আছে 108। 44 আর 64 বলে 44 আর 22 64, 64। তাহলে এভারেজ আমাদের পার্সেন্টেজ কত আসলে? 44 আর 22 হচ্ছে 66। 66 সরি 66। তো এভারেজ আমাদের কত আসলো তখন? 66 একটা পার্সেন্টেজ পেলাম না আমরা? তো এখন এটা কয়টা প্রোডাক্টে বলুন তো এই চেঞ্জ, রিলেটিভ চেঞ্জ? তো এই রিলেটিভ চেঞ্জ হচ্ছে 66টা জিনিসের, আর এটা হচ্ছে 5টা। তাহলে দেখুন তো 66 কে 5 দিয়ে ভাগ দিলে কত আসে? 13.2। 13.2। এই 13.2 যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের ইনডেক্স। আমরা যে বলছিলাম না এভারেজ, এখানে এভারেজ। হ্যাঁ এভারেজ। কিন্তু একটা জিনিস
লক্ষ্য করেন আমরা এখানে কিন্তু পার্সেন্টেজ লিখছি, কিন্তু ইন্ডেক্সের পরে কিন্তু পার্সেন্টেজ লিখি না। কারণ কি বলতে পারেন? মানে আমরা তো সব জায়গায় পার্সেন্টেজ লিখলাম না, কিন্তু ইন্ডেক্সের পরে কি পার্সেন্টেজ লিখলাম? কারণটা ইন্ডেক্সে দেখবেন, ইন্ডেক্সে কখনো কিন্তু পার্সেন্টেজ লেখা থাকে না। এর কারণটা কি বলতো? অনুমান করেন কি হইতে পারে? ইন্ডেক্স কত পার্সেন্টেজে হয় না, তাই মানে পার্সেন্টেজে হয় না, কারণ হচ্ছে না না ভাই, আমরা তো পার্সেন্টেজে বের করলাম না, পার্সেন্টেজ করলাম না, কিন্তু তাহলে এখন পার্সেন্টেজ কেন লিখছি না? এটা হচ্ছে প্রশ্ন। কি মনে হয় আপনাদের? মানে কয়েকটা মানে কারণ বলেন। ফার্স্ট আইটেম যেটা ছিল এটা তো পার্সেন্টেজ ছিল না, এর জন্য পার্সেন্টেজে ছিল। ওই যে পার্সেন্টেজ ছিল না, এগুলো গড় করা, এগুলো পার্সেন্টেজ নেই। মানে গড় করা হয়েছে এজন্য পার্সেন্টেজ নেই। হ্যাঁ এইটা বলতে কি আমরা কিন্তু মানে যখন দেখুন আমরা আইটেম 1 যখন আমরা 15% ধরতেছি তখন কিন্তু স্পেসিফিকলি 15%, কিন্তু যখন আমরা ইন্ডেক্স ধরতেছি তখন দেখেন তো ওই যে 2 নাম্বার প্রোডাক্টের পার্সেন্টেজ কত ছিল, আর এখানে আমাদের পার্সেন্টেজ কত পাইছে? 13। ওই কারণে কিন্তু আমরা রিলেটিভ পার্সেন্টেজে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা স্পেসিফিক ভাবে আর এই সাইনটা ইউজ করতেছি। কারণ কি? এটা কিন্তু আমাদের এভারেজ হচ্ছে। এটা মনে রাখবেন, এটা কিন্তু আমরা পার্সেন্টেজটাকে এভারেজ করে ইন্ডেক্স বের করি, এবং পরবর্তীতে যখন আমরা এটাকে এই যে রিলেটিভ করতেছি বা হচ্ছে যেহেতু গড় করতেছি, সেহেতু আমরা কিন্তু ওইটা কি করতেছি না, ব্যবহার করতেছি না। বুঝতে পেরেছেন? তো এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের সিম্পল যদি আমরা ধরি, আমাদের আইটেম অন কত টাকা ছিল? মানে আইটেম অনের পার্সেন্ট 15% ছিল, কিন্তু আলটিমেটলি দেখেন আমরা এখানে 13 ধরছি, মানে কি? কমে গেছে। মানে রিলেটিভ না, মানে কাছাকাছি না। আবার দেখুন পরেরটা কত ছিল? 7, আর আমরা এখানে পাইছি কত? 13, মানে কাছাকাছি চলে আসছে না। মানে এই 13 কিন্তু স্পেসিফিক 13 না, এই 13 কিন্তু কি ওভারঅল একটা মার্কেট সিচুয়েশন। যেমন মনে করেন আমরা গড় ইনকাম বের করি না, মাথা পিছু আয়। এখন মাথা পিছু আয় যখন বের করা হয় তখন মনে করেন একজন সচিবের যে বেতন, ওই বেতন দিয়ে মনে করেন একজন সাধারণ যে মনে করেন যে খেটে খাচ্ছে বা ইনকাম করতেছে না, তারটাও কিন্তু আমরা হিসাব করি। আসলেই কি মনে করেন মাথা পিছু ইনকামটা হয় না, এটা কিন্তু হয় না। সেরকম ভাবে ওই মাথা পিছু আয় ইনকাম যেমন আমরা আসলে বলি এটা কাজে কিন্তু হয় না, ইন্ডেক্সে কিন্তু আমরা তখন কি করতেছি, মাথা পিছু ইনকামের মতোই ওর 13% না থাকলেও 7% থাকলেও 13% বলতেছি, আবার কারো 15% থাকলেও কত পার্সেন্ট বলতেছি, 13% বলতেছি। বাট ইট ইজ ওভার। বুঝতে পারলেন? আমরা যখন শেয়ার মার্কেটে যাব, শেয়ার মার্কেটে দেখবেন একটা ইন্ডেক্স ব্যবহার করে, ওই ইন্ডেক্সটা হচ্ছে আসলে প্রাইস চেঞ্জের ইন্ডেক্স। যেমন দেখবেন আপনারা যদি শেয়ার বাজারের বা শেয়ার নিউজগুলো দেখেন, দেখবেন কিন্তু আপনাদের পেপারগুলোতে ওই শেয়ার বাজারের কিছু পেপার কাটিং দেওয়া থাকে। তো দেখবেন ওই পেপার কাটিং এর উপরে ওদের কিন্তু একটা ইন্ডেক্স দেওয়া থাকে। ওই ইন্ডেক্সটা ডিপেন্ড করে যেমন ওই শেয়ার মার্কেটে দেখবেন কার কত শেয়ারের প্রাইস বাড়ছে কমছে, ওইটাকে প্রথমে পার্সেন্টেজ করে এক্সিস্টিং শেয়ারের দামের সাথে কতটুকু বাড়বে, বেড়ে ওইটাকে ওই প্রথম আইটেমে যেভাবে আমরা পার্সেন্টেজ করেছিলাম কতটুকু বাড়ছে আর কতটুকু বেস প্রাইস ছিল, ওইটা বের করে প্রথমে কতটুকু বাড়ছে তার পার্সেন্টেজ করে। এখন বাজারে তো একটা কোম্পানির শেয়ার বিক্রি হয় না, এরকম অনেক কোম্পানি থাকে না, ওরা করে এই সমস্ত কোম্পানির শেয়ারগুলোকে তখন গড় করে তখন কি করে ইন্ডেক্স বের করে। আপনি ইন্ডেক্স দেখে কিন্তু বুঝবেন না যে আসলে কোনো কোম্পানি এতটুকু বাড়ছে, এর কোনো একটা পরিমাণ বাড়ছে, বাট ওভারঅল মার্কেট সিচুয়েশনটা কিন্তু 13। এখন যদি মনে করেন কোনো কারণে কি হতো, প্রত্যেকটা শেয়ারের দাম যদি অনেক বাড়তো, তখন ওভারঅল মানে ইন্ডেক্সটা যদি অনেক বেশি হতো, মানে অ্যাবনর্মাল হতো, যেমন মনে করেন ইন্ডেক্স যদি আসলে হচ্ছে 45 বা 55, এটা একটা অ্যাবনর্মাল পজিশন না? অ্যাবনর্মাল মানে তো বুঝেন, যখন মনে করেন যে কারো হয়তো শেয়ারের দাম ছিল 50 টাকা, সেটা পরের দিন বেড়ে 100 টাকা হয়েছে, এটা কি অনেকটা আকস্মিক বিষয় না? এখন পুরো বাজারের অবস্থা যদি এরকম হয়, এটা কিন্তু আকস্মিক বিষয়। এবং দেখবেন যে সার্কিট ব্রেকার,
এটা আপনারা নাম শুনছেন না? যেমন দেখবেন বাসা বাড়িতে যদি আসলে যে কোনো কারণে কোথাও শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট মানে কি যে কোথাও দুইটা তার একসাথে হয়ে গেছে বা আগুন ধরবে এমন একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, তখন দেখবেন কিন্তু ফিউজটা উঠে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ওখানে আগুন ধরার আগেই মনে করেন এটা আগের যে নিরাপত্তা বেষ্টনী আছে সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের শেয়ার মার্কেটে কিন্তু এখন এরকম সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকার আপনারা বোঝেন? শেয়ারের দাম যদি অতিরিক্ত কমে যায়, শেয়ারের দাম যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন ওই সময় শেয়ার বিক্রি বা শেয়ার সেল অফ করে দেওয়া হয়। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। কথা বুঝতে পারলেন? সিম্পল হিসাব। মানে অনেক সময় দেখা যাচ্ছে দেখি না আমরা প্রায় বিভিন্ন শেয়ার মার্কেটে সমস্যা হচ্ছে, অনেক সময় শেয়ার মার্কেট থেকে আমরা লাভ দিয়ে আত্মহত্যাও করতে দেখছি না। হয়তো বা তারা শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করছে কিন্তু শেয়ারের দাম আকস্মিকভাবে কমতেছে তো কমতেইছে। তো তখন হবে শেয়ার মার্কেট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বা পার্সেন্টেজ শেয়ারের দাম কমে যাওয়ার পরে সেটা অফ করে দেওয়া হবে। এটা কিন্তু সেল হচ্ছে না বাজারে বা এটাকে সার্কিট ব্রেকার থেকে অফ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এটা নিলাম না। বুঝতে পারলেন? যাতে ওই শেয়ারগুলো বা ওই পজিশনগুলো এরকম ঝুঁকির ভিতর না পড়ে যায়। আবার কোনো শেয়ারের দাম বাড়তেছে, এখন বাড়তেছে মানে 100 টাকা শেয়ার 200 টাকা হচ্ছে, এরকম সিচুয়েশন হলেও কিন্তু তার সেল অফ করে দেওয়া হয়। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন ওটার সিচুয়েশনটা তো দেখতে হবে। যদি এখন মনে করেন কিছু সময় যদি কৃত্রিম চাহিদা সৃষ্টি করা হয়, যেমন মনে করেন একটা সাধারণ গল্প বলি, এয়ারপোর্টে এর তো দেখতেছেন, এয়ারপোর্টে গেলে একজন হচ্ছে এরকম দেখতেছেন যে ওই যে বিদেশি টাকা কিনতেছে সবাই, তো বিদেশি টাকা একটা নোট কিনতেছে 5000 টাকা। তো কিভাবে কিনতেছে নাকি এটার অনেক দাম। যেমন আপনি যদি এখন কুয়েতের টাকার হিসাব করেন, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক রেট কুয়েতি টাকা। তো এরকম যাই হোক যেমন একটা ভাবছে ওরা যে এরকম কুয়েতি মুদ্রা বা কুয়েতি টাকা যা বাংলাদেশে অনেক দামে বিক্রি হবে একটা 40,000 টাকা। তো এটা দেখে হুট করে মানে কয়েকজন মানুষ কৃত্রিম একটা গ্যাদারিং সৃষ্টি করছে বা মানে জট সৃষ্টি করছে, করে তারা কিনাকিনি করতেছে। এটা দেখে কিন্তু আশেপাশে দু একটা সরল সহজ মানুষও কিন্তু দু একটা কিনে ফেলছে। কিছুক্ষণ পরে কেনার পরে তো অরিজিনাল যারা ফ্লোতে যারা কাজটা করছে তারা সরে গেছে। এখন যারা কিনে বসছে মনে করেন এরকম দুইটা যদি 10,000 টাকা দিয়ে কিনে এরকম 4-5 জন কিনছে। এখন তারা পরবর্তীতে এটা অথরিটি বা যারা মোটামুটি এক্সপার্ট যারা যাদের তাদের কাছে দেখে আসলে এটা কোনো বিষয় নয় বা এটা ওরকম কোনো মূল্যমানের টাকা নেই। তো এরকম হতে পারে যে আপনার যে কোনো একটা কোম্পানির শেয়ারটাকে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। তৎকালীন সাধারণ ইনভেস্টর যারা আছেন তারা ওই শেয়ারটা বেশি দামে কিনে ঠকতে পারেন, এই কারণে ওই মুহূর্তে এটাকে অফ করে দেওয়া। কিন্তু স্যার এটা মনিটরিং করা হয় না। হ্যাঁ, ওই মনিটরিংটাই তো সার্কিট ব্রেকার। মানে আমরা কি বললাম যেন, মানে যখন এরকম বাড়বে তখন সাথে সাথে ওইটা সেল অফ করে দেওয়া, আবার যখন অতিরিক্ত কমবে তখনও ওইটা সেল অফ করে দেওয়া। কিন্তু স্যার মনে করেন রিয়ালিটিতে দেখা গেল যে কোম্পানি অনেক ভালো যেতেছে, কোম্পানির প্রোডাক্ট অনেক বেশি সেল হইতেছে, তো মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে, তো শেয়ার তো রাতারাতি এমনি বেড়ে যাবে। তখন রাতারাতি যেসব শেয়ার বাড়বে এটা ডিপেন্ড করে। যেমন মনে করেন আপনি যদি গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার কিনতে চান তখন কি পারবেন? তো ওরা যেসব ট্রাস্টেড কোম্পানি যেগুলো সেগুলোর কোম্পানির হিসাব কথা আলাদা। যেমন মনে করেন ওখানে কিন্তু অনেক ক্যাটেগরি আছে, ঠিক আছে? যেমন মনে করেন A ক্যাটাগরি শেয়ার আছে, B ক্যাটাগরি শেয়ার আছে, C ক্যাটাগরি শেয়ার আছে, D ক্যাটাগরি শেয়ার আছে। এবার আপনি কোন ক্যাটাগরি শেয়ার কেমন বাড়তেছে এটা ডিপেন্ড করে। স্যার শেয়ারের দামটা কি কোম্পানির থেকে ফিক্স করা হয়, শেয়ার বাজার যারা মনিটরিং করে তারা ফিক্স করে দেয়? এটা হচ্ছে কি মানে শেয়ার হচ্ছে দুই প্রকার। মানে এটা হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো শেয়ার তো কেনা যায় না বা ক্যাপিটাল মার্কেটে পাওয়া যায় না। পাবলিক কোম্পানিগুলো শেয়ার ওইখানে সেল হয় এবং ওখানে সেল হওয়ার জন্য ওদের হয়তো ব্রোকার থাকে বা হয়তো সরাসরি আমরা স্টক মার্কেটে দিয়ে দিই। স্টক মার্কেটে যখন দেওয়া হয় তখন ওরা হচ্ছে ওইটা রেট বলে দেয় যে আমরা এত দামে এতগুলো শেয়ার বিক্রি করব। যেমন মনে করেন আপনার হয়তো একটা পাবলিক কোম্পানি আছে, আপনি প্রত্যেকটা শেয়ার 100 টাকা মূল্যের আপনি 1 লাখ শেয়ার বিক্রি করবেন, তার মানে হচ্ছে 1 কোটি টাকা। তো এরকম যদি মনে করেন আপনার হয় তখন কি হবে, তখন ওই শেয়ার 100 টাকায় বিক্রি হবে। আর যদি মনে করেন আপনি সুনাম আছে আপনার ভালো গ্রামীণ ফোন কোম্পানি, তখন ওরা হয়তো বা করবে কি যে আমাদের 100টা শেয়ার আমরা 110 টাকা করে বিক্রি করবো এবং এই বাড়তি যে অধিকারে 10 টাকা বিক্রি করলো
এটা কিন্তু কোম্পানি অন্য যে কোনো ইনভেস্টের কাছে ব্যবহার করবে, বুঝতে পারলেন? তো দেখা যাচ্ছে কি 10 টাকা মনে করেন আপনার যে কোনো জিনিসটা পাওয়ার জন্য তখন অনেকে কিন্তু মানে দেখা যাচ্ছে 10 টাকা 100 টাকায় বিনিয়োগ করলেও তারা 1 বছর পরে যে বেশি পেয়ে যাচ্ছে, অনেকে কিন্তু তখন ওই 110 টাকা দিয়ে শেয়ার কিনে, বুঝতে পারলেন? এখন এই 110 টাকা দিয়ে শেয়ার কিনলেন, আপনার শেয়ার কিন্তু 100 টাকা, ওই 10 টাকায় কিন্তু তাদের এই সুনামের জন্য তারা বেশি বিক্রি করছে, এটা কিন্তু আর আপনি ক্লেম করতে পারবেন না, আপনি 100 টাকা ক্লেম করতে পারবেন। যদি পরবর্তীতে বেড়ে যায় লাভ তখন আপনি ইচ্ছা করলে সেল করে দিতে পারবেন আপনারটা। আপনি বলতেছেন যে বন্ধ হয়ে যাবে, তো তারপরে তো সবই করে পারলে মানে ডাবল হয়ে গেলে সেই ক্ষেত্রে হবে আপনি বললেন না যে বন্ধ হয়ে বেড়ে গেলে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার তো এটা সব কোম্পানির ক্ষেত্রে না। সার্কিট ব্রেকার আপনি মনে করেন গ্রামীণ ফোন কোম্পানি, এটার সার্কিট ব্রেকার লাগবে না, এটার মনে করেন এটা এমনি সবসময় সাস্টেন। স্যার শেয়ার বাজারে ইনভেস্ট করা এটা কি ইসলামিক দৃষ্টিতে জায়েজ আছে? শেয়ারের প্রকার ভিত্তিক, যদি কমন স্টক হয়, কমন স্টকের ক্ষেত্রে কেমন হয়, যেমন দেখবেন কমন স্টকে কিন্তু লাভ হলে লাভ নিতে হবে, লস হলে যদি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হয় যে আপনার 100 টাকা শেয়ার আপনি 100 টাকা বিনিয়োগ করবেন, কোম্পানিতে যদি 1000 কোটি টাকাও লস হোক আপনার ওই 100 টাকাই সব, 100 টাকার উপরেই আপনার দায়, 100 টাকার উপরেই আপনার সব কিছু, আপনার এছাড়া আপনার উপর ক্লেম করতে পারবেন। কিন্তু এইটা হলো সিম্পলি লিমিটেড লায়াবিলিটি, যে শেয়ারটা যেমন আমরা দেখি না কোম্পানির শেষে লেখা থাকে যেমন পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরে যারা শেয়ার হোল্ডার আছেন তাদের দায়টা শেয়ারের ফেসগুলো তারা সীমাবদ্ধ। এখন দেখবেন এটা হচ্ছে সিম্পল হিসাব, এক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার সিম্পলি লস হলেও কিন্তু কোম্পানি কি হয় না, লসটা কিন্তু শেয়ার হোল্ডারদেরকে দেয় না, কিন্তু হয় কি লস হলে ওদের শেয়ারের মূল্যটা বাড়ায় দেয়। সেটা কেমন, মনে করেন আপনার এই বছর শেয়ার হোল্ডার মনে করেন 10 জন শেয়ার হোল্ডার আছে, আর আপনার মনে করেন যে 10,000 টাকা লস হয়েছে, তো বললো যে ঠিক আছে আমি তো প্রফিট দিতে পারতেছি না, তো এই সমপরিমাণ শেয়ার আপনারা নিয়ে নেন, যখন পরবর্তীতে আবার লাভ হবে তখন দেখা গেল ওই লসটা ওই টাকাটা ওরা পরবর্তীতে পরিশোধ করে দেবে। তারপরে আগে যদি মনে করেন প্রত্যেকের হচ্ছে 10,000 টাকা শেয়ার ছিল, এখন দেখা গেল 10 জন ছিল 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে এবং হচ্ছে প্রত্যেকে 10,000 টাকা ইনভেস্ট ব্যবসা করে মনে করেন 10,000 টাকা লস হয়েছে, তো তখন করবে কি ওই 10 জন ওই 10,000 টাকাকে ভাগ করে নেবে, তখন এক একটা শেয়ারের দাম কত হলো 11,000 করে হলো, এটা হচ্ছে একটা নিয়ম। আবার করতে পারে কি ওই লসটাকে ওরা ব্যালেন্স শিটে ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে দেখা দিতে পারে, কাল্পনিক সম্পদ হিসেবে, পরবর্তীতে যখন ওদের লাভ হবে তখন ওই লাভটাকে ওরা কি করবে ওর সাথে ডিক্রিজ করতে পারে, অ্যাডজাস্ট করবে। তো এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে কোম্পানির পলিসির উপর। এখন শেয়ার আসলে কি ইসলামে বৈধ কি বৈধ না, এটা নিয়ে আসলে কনসেপ্টটা হচ্ছে আপনি যদি লাভ এবং লস উভয়টাই সমানভাবে গ্রহণ করতে রাজি থাকেন সেটা ইসলামে বৈধ। মানে 100 টাকা 100 টাকা লাভ হলে লাভটাও নেবেন, লস হলে লসটাও নেবেন, এটা হচ্ছে বৈধ। আর যেমন আমাদের শেয়ার মার্কেটে যদি এখন আপনার ওরকম কন্ডিশন থাকে যে আসলে আপনি যদি কোম্পানির লাভ হয় লাভও নিয়ে নেন, কোম্পানি যদি লস হয় কমন স্টকে এই ফিচার্স যদি অ্যাপ্লাই থাকে, ঠিক আছে, যেমন আনলিমিটেড লায়াবিলিটি যদি হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুটোই সেক্ষেত্রে বৈধ। আবার দেখবেন শেয়ারে কিন্তু অনেক প্রকারভেদ আছে, যেমন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার, আপনার লস হোক বা লাভ হোক ওদের কিন্তু নির্দিষ্ট পরিমাণ লাভ দিতেই হবে, এই বছর লাভ হলো না ওইটা জমায় রাখেন, পরের বছর লাভ হলো, পরের বছর লাভ হলো না আবার ওই পরিমাণ প্রফিট মানে ওরা কিউমুলেটিভ করে রাখবেন, পরের বছর লাভ হলো ওইটা কিন্তু বৈধ না, বুঝতে পেরেছেন? আবার যেগুলো হচ্ছে যেমন দেখবেন বাংলাদেশ ব্যাংক, এখানে কি যে পিএলসি লেখা আছে না, এটার দায় কিন্তু সরকারের, এটা যদি মনে করেন বাংলাদেশ ব্যাংক কালকে 500 কোটি টাকা লস করে, এটা সরকার ছেড়ে দিবে? ছাড়বে না। এটা হচ্ছে সরকারের লাভ হলেও সরকারের, লস হলেও সরকারের, কারণ পুরো মানিটারি পলিসি সাস্টেইন করে কাকে দিবে? বাংলাদেশ ব্যাংক, কারণ এটা লিমিটেড মানে লায়াবিলিটিটা কি আনলিমিটেড, আর লায়াবিলিটিটা বহন করে কি গভর্নমেন্ট, বুঝা গেল? গভর্নমেন্ট মানে কি হচ্ছে যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী, আলটিমেটলি হচ্ছে বাংলাদেশের মানুষের, বুঝা গেল? তো কনসেপ্ট তো বুঝে গেছে, ইন্ডেক্স তো বুঝতে পারছেন না? ইন্ডেক্স ক্লিয়ার?
আচ্ছা, শেয়ার আর স্টক, শেয়ার আর স্টকের পার্থক্যটা আপনারা তো বোঝেন। শেয়ার আর স্টক কি বলুন তো? স্যার মূলধনের ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে শেয়ার। আর স্টক না, ঠিক আছে, আর স্টক, স্টক হচ্ছে স্টক আমরা বলি না যে আমাদের স্টকে এত আছে, এই আছে, মানে মজুত করে না না, স্টক মানে হলো, মানে স্টক কথাটা কি, ওটা মজুদ মজুদ একটা ভাব থাকে না। মনে করেন আমার 100 টাকা শেয়ার, আমি তো অনেক সময় 100 টাকা একবারে নিই না, আমরা তলব করি না, যে আবেদনে 20 টাকা, প্রথম তলবে 20 টাকা, চূড়ান্ত তলবে 30 টাকা, এরকম করে আমরা করি না। তো যখন একটা শেয়ারের বিভিন্ন স্টেপে আমরা টাকা তুলি, ওই শেয়ারের পুরো স্টেপে সমস্ত তলব শেষে যখন টাকাটা আমার কাছে পুরো জমা হয়ে যায়, তখন ওইটা স্টক, বুঝা গেল? মানে যতক্ষণ পর্যন্ত ওই শেয়ারের টাকাটা আমার কাছে ফুললি না আসে, স্টক মিন্স ফুললি পেইড আপ শেয়ার। ওকে, স্টক মিন্স ফুললি পেইড আপ শেয়ার। আমাদের যে শেয়ারের টাকাটা ফুললি পে করা হয়ে গেছে, ওইটাই স্টকে কনভার্ট হয়ে যাবে। এবং স্টক এই কথাটা দেখবেন সাধারণত কোম্পানিরা ব্যবহার করে, যে কোম্পানি কাজ করে বা শেয়ার ইস্যু করে, ওরা ওইটাকে লাগে স্টক এত, যেমন স্টক আছে কত, যেমন স্টক আছে হয়তো 1 লাখ, তার মানে কি ওই 1 লাখ শেয়ারের টাকাটাই কিন্তু ওরা অলরেডি পেয়ে গেছে, তখন ওটা করে স্টক। বুঝা গেল? মানে কোম্পানির কাছে যতগুলো শেয়ার অবিকৃত আছে, না না মনে করেন পে করা হয়েছে, কোম্পানি যেগুলো বিক্রি করছে, পে মানে তো বোঝেন, মনে করেন আমরা বাজারে হচ্ছে শেয়ার বিক্রি করছি, মনে করেন হচ্ছে 2 স্টেপে টাকা পরিশোধ করবে, আবেদনের সময় 50 টাকা, আর প্রথম তলব বা চূড়ান্ত তলবে আর 50 টাকা। তো এখন মনে করেন আমরা প্রথমে শুধু আবেদন নিছি, কিন্তু এখনো কিন্তু ফুল টাকা পাইনি, এটা স্টক হয়নি, কারণ ওই শেয়ারের পুরো টাকা আমরা এখনো গ্রহণ করতে পারিনি। যখন ওই শেয়ারের প্রথম তলব বা চূড়ান্ত তলবের টাকা আরো 50 টাকা আমরা পেয়ে যাব, মানে ওই শেয়ারের যতটুকু মূল্য ততটুকু যখন আমরা গ্রহণ করে ফেলবো, তখন হচ্ছে স্টক। আচ্ছা, কোম্পানির জন্য এটা স্টক, আমাদের জন্য সেটা শেয়ার। আপনাদের জন্য সাধারণত স্টক কথাটা কোম্পানি ব্যবহার করে, আপনাদের জন্য তো শেয়ার, বুঝতে পারলেন? কারণ স্টক কথাটা কোম্পানি ব্যবহার করে, এই জন্য ওই স্টক কথাটাকে সাধারণত ডিনোট করা হয় যে ওই পরিমাণ ইউনিটের টাকা ওদের কাছে জমা আছে। ঠিক আছে? আচ্ছা, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, এই দুটোর পার্থক্য কি বোঝেন তো? মানি মানে তো বোঝেন, আর ক্যাপিটাল মার্কেট, এই দুটোর পার্থক্য কি? স্যার ক্যাপিটাল মার্কেটে হচ্ছে যে মার্কেটে দীর্ঘমেয়াদী সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেটে হচ্ছে যেটাতে স্বল্পমেয়াদী সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয়। মানি মার্কেট মানে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকসগুলো যেখানে লোন দেয়, এটাই হচ্ছে মেইনলি মানি মার্কেট। বুঝতে পারলেন? কমার্শিয়াল ব্যাংক মানে তো বোঝেন, আমাদের সিম্পল কমার্শিয়াল ব্যাংক সাধারণত কয় মাসের জন্য লোন দেয়? কয় বছরের জন্য? 1 বছরের জন্য না? তো স্বল্পমেয়াদী যেগুলো দেয় কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে নিয়ে আমরা, এটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে আমরা শেয়ার বিক্রি করি বা শেয়ার কিনি কি 1 বছরের জন্য? কতদিনের জন্য? আনলিমিটেড টাইম। অনেকে আছে যে তার বাবা কিনে রাখছিল, তার ছেলেরাও সেটা ডিভিডেন্ড পাচ্ছে, তার ছেলেদের পরে তার ছেলেরা পাচ্ছে। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, লং টার্ম মার্কেট। ঠিক আছে? তারপরে আছে আর ওভারঅল যে বিষয়টা আছে, আমাদের মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট স্ট্রাকচারটা তো বুঝছেন। আপনি যখন ইনভেস্ট করতে যাবেন, যেমন দেখবেন আমরা যদি গুগলের কথা ধরেন বা বড় বড় যেমন Amazon.com এর কথা ধরেন, বা হচ্ছে ইলন মাস্ক SpaceX এর কথা ধরেন, দেখবেন ওরা কিন্তু কি নিজে, বা টেসলার কথা ধরেন, ওরা কি নিজেরা সরাসরি করছে, ইনভেস্ট করছে, কোথা থেকে ইনভেস্ট আসছে? পাবলিক ইনভেস্ট করছে। এরপরে ইলন মাস্ককে হচ্ছে একটা কোশ্চেন করছে যে why I should invest in Tesla। তো সেই ইলন মাস্ক এগুলো বলছে যে I don't persuade anybody to invest in Tesla। আমরা সাধারণত কাউকে টেসলা ইনভেস্ট করার জন্য প্ররোচিত করি না। But if the people think that is a safe investment, they can do that। তারা যদি মনে করে যে না এটা একটা সেফ ইনভেস্টমেন্ট, তাহলে তারা করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যদি ব্যবসাটার জায়গা একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে আপনি পরিচিত করাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাকে আসলে কাউকে
এই প্রশ্নের জবাব দিতে হবে না কেন, তখন কিন্তু তারা আপনাকে খুঁজে নেবে যে না আমি এখানে শেয়ারটা কিনবো বা ইনভেস্ট করবো। বুঝতে পারছেন? দেখবেন বড় বড় সকল কোম্পানির রুল যখন আসছে, যেমন দেখবেন আমরা যদি সার্চ ইঞ্জিনের কথা ধরি তাহলে বলুন তো এটা সর্বপ্রথম আসছিল কি? ইয়াহু আসছে। কিন্তু বিজনেসটা করতেছে আমাদের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সর্বপ্রথম আসছিল কিন্তু ডাচ বাংলা, ব্যবসাটা করতেছে বিকাশ। এখন দেখবেন এই কনসেপ্টগুলো কিন্তু তারা প্রথমে আনছে, কিন্তু দেখেন কনসেপ্টগুলো কিন্তু তারা কি করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। কিন্তু যাদের হাতে টাকা ছিল এবং সাথে সাথে মার্কেটটা যারা মার্কেট শেয়ার বা মার্কেট পোর্শনটাকে আগ্রাসীভাবে ধরে ফেলছে, তারাই কিন্তু দেখেন কি করছে, সাস্টেইন করছে। দেখুন ওই যে সময়টা আসলে করোনার আগে বা তার পরবর্তী সময় যখন বিকাশটা এতটা এক্সপেনশনে নিচ্ছে, এর আগে কিন্তু বিকাশ অনেক টাকা লস দিচ্ছে কিভাবে? বিভিন্ন স্কিম দিছে, বিভিন্ন দোকানে বিভিন্ন কি দিছে, অ্যাডভার্টাইজমেন্টে সরাসরি 5 কোটি টাকা খরচ না করে তার কাস্টমারদেরকে 5 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করছে। বুঝতে পারছেন? হয়তো মনে করেন আপনি যদি একটা মডেল এনে একটা কি করেন, অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেটাও করছে, কিন্তু তার সাথে সাথে সরাসরি কাস্টমার অ্যাডভার্টাইজমেন্ট বা কাস্টমার বেনিফিটেড অ্যাডভার্টাইজমেন্ট যেটা, এটা কিন্তু রাখছে। এই জন্য দেখবেন তখন কিন্তু একটা সময় ঢালাওভাবে বিকাশের অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো পরবর্তীতে দেখবেন বিভিন্ন প্রকার কি হয়েছে, আপনার সমস্যা হয়েছে না, বিভিন্ন যে কি বলে প্রতারণার পরে কিন্তু অ্যাকাউন্টগুলো পরবর্তীতে ভ্যালিডেট করা হয়েছে বা বিভিন্ন বিষয়গুলো পরবর্তীতে একটু জোরদার করা হয়েছে। এর আগে কিন্তু অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি কি ছিল না, ঝামেলা ছিল না প্রথম দিকে, কারণ তখন তো বিজনেসে কি করতেছে, এন্ট্রি নিচ্ছে, এই জন্য খুব ইজি করা হয়েছে। তো আস্তে আস্তে পরবর্তীতে দেখবেন এদের পলিসিগুলো তত বেশি স্ট্রিক্ট করছে। যেমন দেখবেন আপনি যদি ফেসবুক দেখেন, প্রথমে দেখবেন যে কোনো একটা জিনিসে আপনার শুধু একটা লাইকের বাটন ছিল, দেন এখন দেখবেন আপনার কিন্তু ওখানে আপনার বিভিন্ন অনুভূতি প্রকাশে বাটন আছে। এবং দেখবেন আপনি যদি টুইটার দেখেন, এরকম কিন্তু দেখবেন যে মানে আইডিয়া কিন্তু এক সময় কি থাকে না, এক জায়গায় থাকে না, কিন্তু আপনাকে মনে রাখবেন সবসময় আপনাকে কি করতে হবে, মার্কেট শেয়ার নিতে হবে বেশি। আপনি যেটাই করেন, আপনি যদি মার্কেট শেয়ারটা সবসময় বেশি ধরতে পারেন, তখন মনে রাখবেন আপনার কিন্তু অলওয়েজ আপনার এটা বেনিফিটেড হবে। এবং দেখেন এমন কোনো কোম্পানি নেই যারা কিন্তু মার্কেট শেয়ার একবারে মনে করেন যে মার্কেট শেয়ার বাদে টিকে আছে। প্রত্যেকটা কোম্পানি দেখেন এই দুইটার উপরে সবসময় কিন্তু কি করে, সাস্টেইন করে। আর সবচেয়ে বড় জিনিস আছে দেখবেন যে কোম্পানি কিন্তু কখনো ক্লায়েন্টদের ট্রাস্ট হারাইতে চায় না। দেখুন স্যামসাং এর একটা ফোন ছিল না S24, এই মডেলের ব্লাস্ট, ব্যাটারি ব্লাস্ট। তখন দেখেন ওরা করলো কি, বাজার থেকে পুরো মডেলটা তুলে নিল, যেখানে যা ছিল, যেখানে যতগুলো এই মডেল দিছে সব তুলে নিয়ে ওটা সাথে ওরা নিজেরাই ব্যান করে দিল, পরে আবার নতুন মডেল। কিন্তু দেখেন ওরা কিন্তু কখনো চায়নি যে কাস্টমার কোথাও আমাদের উপর আস্থা হারাই ফেলে। যেমন মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার হয়তো 5,000 টাকা লাভ হয়, এখন আপনি যদি একটা ফল্টি প্রোডাক্ট বিক্রি করেন তা আপনার কিন্তু ইন দ্য লং রান আপনার 5 লক্ষ টাকা ক্ষতি হবে। ভালো করে বুঝেন, ব্যবসা কিন্তু সবসময় লং রানে, আমরা কিন্তু শর্ট রানের ব্যবসা বুঝি। কিন্তু দেখবেন ব্যবসা হয় কিভাবে, লং রান যেটা কিন্তু ব্যবসা। যেমন দেখবেন কোকা-কোলা 2টা বিশ্বযুদ্ধ যাওয়ার পরেও কিন্তু না সাস্টেইন করতেছে, কিন্তু ওদের সিস্টেম বা মেকানিজম কিন্তু 2টা বিশ্বযুদ্ধের ভেতরেই কিন্তু সাস্টেইন করছে। যাই হোক, কিন্তু ওদের মেকানিজম যেটা, ওদের যে আপনার প্রসিজার অফ ম্যানুফ্যাকচারিং, এটাও কিন্তু দেখবেন এখনো কেউ জানে না, শুধু ওরাই জানে। তো এই যে ইস্যুগুলা, এগুলো কিন্তু ব্যবসার কনসেপ্ট। যেমন আপনি হয়তো বা S24 এই স্যামসাং এর ফোনগুলো ওরা দিয়ে প্রথমবার শর্ট রানে 5,000 টাকা করে বেনিফিট করতে পারে, কিন্তু ওরা যখন বাজার থেকে এটা তুলে নিয়ে নতুন মডেল দিছে, তখন করছে কি, স্যামসাং তো আপনারা ব্যবহার করতেছেন, আপনাদের বাবা মা আছে তারাও হয়তো অনেকে ফোন ব্যবহার করলে তারাও ব্যবহার করে, তো পরে কি এটা কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে। তো আপনার এই যে ট্রাস্টটা অর্জন করার কারণে তখন দেখবেন এটা কিন্তু বংশ পরম্পরায় এটা কিন্তু এই সেম ব্র্যান্ডে ব্যবসা করে। যেমন বাটা কোম্পানি আছে, তারা বলে যে পৃথিবীতে যত জোড়া পা নেই তার চেয়ে বেশি তত জোড়া বাটা শু আছে। কথা বুঝতে পারছেন? আমাদের পৃথিবীতে এখন মানুষ 800 কোটি, সবার তো পা নেই। এখন 800 দুগুণে 1600 কোটি পা। এখন বাটা দেখা গেল
তার জন্মের পর থেকে 1600 কোটির বেশি জুতাই সাপ্লাই করছে। বুঝতে পারছেন? এখন এটা কিভাবে করছে? ট্রাস্ট। বুঝতে পারছেন? এটা কিন্তু মানুষের, যেমন দেখেন আপনি যদি বাটা বা অ্যাপেক্সে যে একটা মানে জুতা কিনতে যান, শু কিনতে যান, আপনি কিন্তু কোয়ালিটি নিয়ে খুব একটা বেশি মানে কি হবেন না, মানে ডাউট থাকবে না, বুঝছে না? যদি এটার সমস্যা এরকম বড় মেজর কোয়ালিটি নিয়ে সমস্যা হবে না, আর সমস্যা হলে দেখা যাচ্ছে কি তারা নির্দিষ্ট সময় চেঞ্জ করে দেবে। এটাই হচ্ছে ব্যবসার মূল জিনিস। আপনাকে ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে, এবং সার্ভিস দিলে ইন দ্য লং রান আপনারা তাদের কাছ থেকে কী পাবেন, অ্যাকচুয়াল বেনিফিট যেটা পাবেন, এটা হচ্ছে মূল জিনিস। এবং দেখুন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ব্যবসা, রাজনীতি বলেন, এটা ওয়ান টাইপস অফ বিজনেস। যদি আসলে আপনি সেরকম ভালোভাবে কী করতে পারেন, মানুষকে বেনিফিট করতে পারেন বা মানুষকে কী করতে পারেন, সেবা দিতে পারেন, এটা কিন্তু আপনাকে ওয়ান টাইপ অফ বিজনেসের কনসেপ্টই দাঁড় করাবে। তো এই ওভারঅল দেখবেন পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম একটা সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, সেখান থেকে আসছে। তো আমরা মনে হচ্ছে আজকে যেটা আলোচনায় ছিল সেটা হচ্ছে মেনলি শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট সরাসরি আমাদের এইভাবে হয়তো বা অডিটিং সাবজেক্টে লাগবে না, অডিটিং সাবজেক্টে কোশ্চেনও আসবে না, বাট কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানার দরকার ছিল, সেইগুলো নিয়ে জাস্ট আলোচনা। অলরেডি সবাই জানেন, আর ওভারঅল যে বিষয়গুলো ছিল তা আপনারা বুঝতে পারছেন। এর মধ্যে বোধহয় শুধু ইন্ডেক্স যে জিনিসটা ছিল এটা মনে হয় আপনারা পরিচিত না। আপনারা করবেন নেক্সট আমাদের ক্লাস কবে? শনিবার না? শনিবার তো বোধহয় ক্লাস টেস্ট। এই শনিবারটা নেক্সট আপনারা এই শনিবারে আপনাদের দেখবেন যে ইত্তেফাক পেপার আছে না অনলাইন, প্রত্যেক সপ্তাহে সম্ভবত একটা বা দুইটা ওদের শেয়ার বাজারের একটা আপডেট দেয়। আপনারা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটা ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে ওখানে কি দেখায় এটা আপনারা বোঝেন কিনা। তারপরে আপনারা ওই পেপারের যেটা আছে ওইটা আপনারা ফোনে হয়তো সেভ করে নিয়ে আসবেন, অথবা ওইটা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসবেন। আমরা ওখানে ডিটেলসগুলো আসলে কোনটা দ্বারা কি বোঝায় এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? আরেকটা হচ্ছে দেখবেন শেয়ারের যে ভ্যালুয়েশন প্রসেস, মানে প্রসেসটা একটু বলে দিই। আপনারা যে র্যান্ডম ওয়াক থিওরি বোঝেন, থিওরি মানে বোঝেন? থিওরি মানে হলো যে কোনো মানুষের যে কোনো একটা চিন্তা বা যে কোনো একটা কনসেপ্ট সে সেটা প্রমাণ করছে। আর ফ্যাক্ট মানে হলো মানে বাস্তব বা সত্য। থিওরি মানে হলো মনে করেন আমি একটা থিওরি দাঁড় করালাম যে এইটা করলে এটার লং টার্ম ইফেক্ট এরকম হয়, কিন্তু দেখা গেল যে না, পরবর্তীতে আরেকজন এটা প্রমাণ করলো যে এটা আসলে সঠিক না, এটা করলে শুধু এটা না, এটার সাথে এটাও হয়। এটা হচ্ছে থিওরি দ্যাট ক্যান বি চেঞ্জড ইন ফিউচার। বাট ফ্যাক্ট হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ দ্যাট ক্যান নট বি চেঞ্জড। যেমন মনে করেন আমাদের পৃথিবীতে একটা সূর্য আছে, এটা কি? এটা ফ্যাক্ট, এটা কিন্তু থিওরি না। বুঝতে পারছেন? আর যদি আমরা বললাম যে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 3000 কিলোমিটার, এখন নতুন একজন বললো যে না ভাই 3001 কিলোমিটার, তো এইটা হচ্ছে অনেকটা থিওরির কাছাকাছি। বুঝতে পারলেন? এটা কিন্তু অ্যাকুরেট আসছে না, বাট রিলেটিভ একটা মেজার আমরা পাচ্ছি। এই হলো মূল জিনিস। তো দেখবেন এরকম একটা থিওরি আছে হচ্ছে র্যান্ডম ওয়াক থিওরি। র্যান্ডম মানে তো বোঝেন এলোমেলো, ওয়াক মানে তো বোঝেন হাঁটা, থিওরি মানে হচ্ছে যে একটা কনসেপ্ট। আমাদের শেয়ার বাজারের বেশিরভাগ মার্কেট বা শেয়ারের প্রাইসিং হয় র্যান্ডম ওয়াক থিওরি। তার মানে আমরা যখন হাঁটি, আমরা যদি র্যান্ডম করে হাঁটি, তো এক পা এখানে দিলাম, আর এক পা সামনে দিলাম, আর এক পা আরো কাছে দিলাম, শেয়ারের দাম কিন্তু কখন কিভাবে বাড়বে কি বাড়বে না, এটা ডিপেন্ড করে আসলে কোম্পানির উপর বা ওভারঅল মার্কেটে তার ডিমান্ডের উপর। এর জন্য কোনো ফিক্সড নিয়ম বা সূত্র নেই। বুঝতে পারলেন? আর শেয়ার মার্কেটে আপনারা যদি কেউ বিনিয়োগ করতে চান, তো অবশ্যই আসলে কোম্পানি এক্সপেরিয়েন্সটা দেখবেন, হিস্ট্রিটা দেখবেন। এমন কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না, এমন কোনো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করবেন না যেটা কমপক্ষে 5 বছরের কম বয়সী। ঠিক আছে? আর যদি লং টার্ম বা যে শেয়ার কোম্পানিগুলো বা যে কোম্পানিগুলো অলরেডি এস্টাবলিশ বা যাদের বিজনেস অপারেশনস মানুষের সাথে পরিচিত, এইসব কোম্পানিতে যদি আপনারা শেয়ার কিনতে পারেন, দ্যাটস এ সেভ অপশন ফর ইউরসেলফ। কথা বোঝা গেল? দেখবেন আমাদের বাজারে এর আগে যেটা বিষয় হয়েছে, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছে এরা বেশিরভাগ আসলে শেয়ার বাজারের সম্পর্কে বুঝতে না। এই না বোঝার কারণে দেখবেন শেয়ার বাজারে কিন্তু মানুষ ইনভেস্ট করার পরে আত্মহত্যা করছে। কারণ কি? তারা হয়তো কনসেপ্টগুলো বোঝে না। বুঝতে পারছেন? এই জন্য সবসময় মনে রাখবেন
আপনারা যে ব্যবসা বুঝবেন না সেই ব্যবসায় কখনো ইনভেস্ট করতে যাবেন না। আর যদি নিজের মতো করে না বোঝেন তাহলে ওই ডিসিশন কখনো নেবেন না, ঠিক আছে? সবসময় ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারবেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন, একজন মানুষকে আপনি তখন রাজি করাতে পারবেন যখন তার মনকে রাজি করাতে পারবেন, বুঝতে পারলেন? আর আপনারা সবসময় কাজ করার সময় এটা করতে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারবেন। আপনাদের এই যে পড়াশোনা করতেছেন, এই পড়াশোনার সবচেয়ে আলটিমেট রেজাল্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। তার মানে আপনি যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এটাই সর্বোচ্চ সিদ্ধান্ত এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এটা নিজের মন থেকে বিশ্বাস করা এবং নিজের মন থেকে সেটাকে বিশ্বাস করে গ্রহণ করাটাই হলো শিক্ষার একেবারে আলটিমেট বা লাস্ট রেজাল্ট, বুঝতে পারলেন? আর যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যথেষ্ট ল্যাকিংস আছে। তখন আপনি চেষ্টা করবেন এই সিদ্ধান্তহীনতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। কার কোনো প্রশ্ন নেই? আমাদের নেক্সট ক্লাস তো শনিবার আমরা শেয়ার মার্কেটের রিয়েল যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আমি একটু দেখবো বা রিয়েল ডেসক্রিপশনটা। আর বুধবারের পরে তো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমাদের কার যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাদের এই যে শিটটা তো পেয়েছেন, গ্রুপে আছে, এই পোর্টালে আছে, আপনারা একটু ডাউনলোড করে নিয়ে এখান থেকে আপনারা জিনিসগুলো একটু দেখে নিয়ে আশা করি কোথাও সমস্যা থাকবে না। আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে হচ্ছে আমরা শনিবারে শেয়ার মার্কেটের ইস্যুটা নিয়ে আলোচনা করব। আর নেক্সট ওয়েডনেসডেতে আমরা এই ডিটেইলসটা একটা রিভিউ রাখবো, ঠিক আছে? আর নেক্সট তো আমাদের কি থাকতেছে 7 তারিখে পরীক্ষা। তারপর আপনারা যদি ক্লাসে আসেন তাহলে পুরো দেখা হবে, আর যদি ক্লাস না করতে চান সমস্যা নেই, ঠিক আছে? আমরা আমাদের ক্লাস পরীক্ষাতে 20 তারিখ থেকে আমাদের 7 তারিখ থেকে আমরা মোটামুটি ক্লাস মানে অফ রাখতে পারি। আপনারা আপনি 7 তারিখের পর থেকে অ্যাটেন্ডেন্স নিব, আপনারা ক্লাসে আসলে আসেন, সমস্যা নেই। কারণ হচ্ছে পরীক্ষার প্রিপারেশন তো আছে। আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। কার কোনো প্রশ্ন? ওকে।